শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বনির্ভর, প্রযুক্তি নির্ভর ও মেধাভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায় সরকার। ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআর সামিটের উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পোশাক শিল্পের পর প্রযুক্তি খাতি হতে পারে দেশের আরেকটি সম্ভাবনাময় অর্থনৈতিক গন্তব্য। এজন্য উদ্ভাবনী জনশক্তির জন্য বছরে 500 কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণাও দেন সরকার প্রধান। জানান, এই খাতকে এগিয়ে নিতে শুল্ক প্রত্যাহার সহ সরকার নানা উদ্যোগ নিয়েছে। সেমিকন্ডাক্টর এবং এই যে বেয়ার যে খাত, যে ডিপ টেক। রাজধানীর নব থিয়েটারে আয়োজন করা হয় ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআর সামিট। 2 দিন ব্যাপী এই আয়োজনে অংশ নেয় দেশ বিদেশি বেশ কিছু প্রতিষ্ঠান, যেখানে প্রযুক্তি নির্ভর আগামীর বিশ্ব, বাংলাদেশের অবস্থান ও প্রযুক্তি নির্ভর অর্থনীতি নিয়ে আলোচনা হয়। জনাব তারেক রহমান এমপি মহোদয়কে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, 2030 সালে 1 ট্রিলিয়নের অর্থনীতিতে পৌঁছাবে সেমিকন্ডাক্টরের খাত। সেই বাজারে প্রবেশে বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা। বাংলাদেশ বর্তমানে কৃষি, পোশাক শিল্প, প্রবাসী আয় এবং ডিজিটাল সেবায় সফলতা দেখিয়েছে। আমাদের মেধাবী, তারুণ্য, দক্ষ এবং উদ্যমী জনশক্তির উদ্ভাবনী শক্তির উপরে ভর করে পোশাক শিল্পের পরে, যেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। প্রায় 3000-এর বেশি পেশাজীবী বিশ্বের বিভিন্ন দেশে প্রযুক্তি খাতে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব স্বীকৃত সেই মেধাবীদের বাংলাদেশের সমৃদ্ধির পথে গভীরভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান। প্রবাসের বিশ্ব স্বীকৃত এই সব মেধাবীদেরকে বাংলাদেশের সমৃদ্ধির পথে আরও গভীরভাবে যুক্ত করার ব্যাপারে সরকারি বেসরকারি পর্যায় থেকে উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। আপনাদের সাথে একই সাথে বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। এ সময় সেমিকন্ডাক্টর খাত নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, এই খাতের জন্য সরকার বিনিয়োগ বান্ধব নীতি, কর ছাড় ও অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছে। সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসের রফতানি আয়ের উপরে নগদ ইনসেন্টিভ বা প্রণোদনা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে 500 কোটি টাকার স্টার্টআপ অনুদানও রেখেছে। পরে সামিটের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে দেখেন বিভিন্ন স্টল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিচারের মুখোমুখি নয়, নিজেকে হিরো দাবি করতে চান সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বললেন, তিনি সবকিছু করেছেন সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে। যথাসময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও সশস্ত্র বাহিনী সংবিধানের পক্ষে অবস্থান নেয়। দেশে এখন যে সংসদীয় গণতন্ত্রের চর্চা হচ্ছে, এক্ষেত্রে তারও কৃতিত্ব আছে বলে দাবি বিদায়ী রাষ্ট্রপতির। টেলিফোনে তার সাথে বিস্তারিত কথা বলেছেন আমাদের পলিটিক্যাল এডিটর আলমগীর স্বপন। মেয়াদের 21 মাস আগে পদত্যাগ নিয়ে কথা বলাকে বিব্রতকর মনে করেন শাহাবুদ্দিন। অনেকটা অপ্রত্যাশিতভাবে রাষ্ট্রপতির পদ লাভ, বিদায়ও নাটকীয়। এর মাঝে দেখেছেন তিনটি সরকার। নিয়োগ গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে, এরপর অন্তর্বর্তী সরকারের আমলে বৈরী সময় পার করলেও পদে থেকেছেন সাংবিধানিক বাধ্যবাধকতায়। বললেন, সঠিক সময়ে নির্বাচন এবং দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে বড় সমর্থন ছিল বিএনপির। সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছিল বিএনপি এবং তার জন্যই তো নির্বাচন পর্যন্ত আসতে পেরেছিলাম। আমাদের সশস্ত্র বাহিনীও তো ডেমোক্রেসির পক্ষে ছিল, তাই না? এবং সেই জন্য ডেমোক্রেসির পথে চলাটা সহজ হয়েছিল। কি কারণে শেষ পর্যন্ত সরে দাঁড়াতে হলো মোহাম্মদ শাহাবুদ্দিনকে? তবে কি রাষ্ট্রপতি হিসেবে তার প্রতি বিএনপির সমর্থনে ভাটা পড়েছিল? অভিযোগ আছে, লন্ডনে চিকিৎসা করাতে গিয়ে টেলিফোনে কথা বলেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তবে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি তা কাল্পনিক বলে নাকচ করে দিয়েছেন। আমাকে লন্ডনে যায় কথা বলতে হবে? বাংলাদেশ থেকে সারা পৃথিবীর যে কোনো কর্নার থেকে কথা বলা সম্ভব। আর কেনই বা আমার কথা বলবো? কেন? এটা তো বললাম যে এত বেস্টলেস একটা কাহিনী কোত্থেকে আবিষ্কার করলো এই আল্লাহ জানে। এটা কল্পনার বাইরে, স্বপ্নের বাইরে। মেয়াদ ছিল 2028 সালের এপ্রিল পর্যন্ত। প্রায় 21 মাস আগে পদত্যাগ করতে হলো। কেন এমনটা ঘটল? এর জবাবে যমুনা নিউজকে সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি বললেন, এটি বিব্রতকর প্রশ্ন। পদত্যাগের কারণ শুধুই অসুস্থতা।
এটা বিপ্লবকর প্রশ্ন। মেয়াদ ছিল, মেয়াদের আগে অসুস্থতার কারণে চলে গেলাম, এটা নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। আর আমি তো যাওয়া করতেই ছিলাম। আমি ফেয়ার মানুষ, ফেয়ার কথাই বলেছিলাম এবং যেটা বলেছিলাম সেটাই এখন হলো, এই তো। গত ডিসেম্বরে যমুনা টেলিভিশনকে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলেছিলেন রাষ্ট্রপতির দায়িত্ব পালনে বাধা পেয়েছিলেন, কোনো অনুষ্ঠানে যেতে পারেননি, এমনকি বাণীও দিতে পারেননি। যদিও পদত্যাগের পর এ নিয়ে আর কথা বাড়াতে চান না তিনি। আমি ইন্টারিম গভর্নমেন্ট আমি বানাইছি, কনস্টিটিউশন আমাকেই বলছে বানাতে। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে রাষ্ট্রপতি এটা করছে, রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছে, রাষ্ট্রপতি এটা করছে। গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টির সাথে কথাবার্তা বলে তারা নির্বাচন করেছে। সরকারি দল, বিরোধী দল, দে আর প্লেইং দেয়ার রোল ইন দি পার্লামেন্ট। এখন তো ভালো, এখন তো গণতন্ত্রের চর্চা চলছে। এটা তো আমারই ক্রেডিট, ইটস মাই ক্রেডিট। রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগের পর জুলাই আন্দোলনের সম্মুখ সারি নেতাদের দল এনসিপি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচার দাবি করেছে। এর জবাবও দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি ইমিউন, রাষ্ট্রপতি থাকাকালীন সময় রাষ্ট্রপতির কোনো অ্যাক্ট ইজ নট চ্যালেঞ্জেবল। বিচারটা কেন করবে আমার? কিসের বিচার করবে আমার? তাদের সরকার বানাইলাম, তাদেরকে শপথ পড়ালাম, তাদেরকে মানে মন্ত্রণালয়ে তারা চালালো, আমার কাছে তো এসেছেন, আপনি তো সবকিছু করছি। And I claim myself as the hero of that time. অটোনমিক নিউরোপ্যাথি নামে স্নায়ুর যে রোগে আক্রান্ত সদ্যবিদায়ী রাষ্ট্রপতি, এর জন্য দ্রুত চিকিৎসা প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। তবে তার চিকিৎসা নিয়ে এখনই সরকারের অবস্থান জানতে চান না। নতুন একটা রোগ ধরা পড়লো অটোনমিক নিউরোপ্যাথি নামে। এটাতে আমি অচেতন হয়ে যাই মাঝে মাঝে, 10-15 সেকেন্ড আমার জ্ঞান থাকে না, ব্ল্যাক আউট হয়ে যাই। এগুলা তো একটা মানে ডেডলি ডিজিজ। এটা তো ইমিডিয়েট আমার তো একটা ট্রিটমেন্ট করতে হবে, হয় ব্যাংকক না সিঙ্গাপুর। চিকিৎসা সুবিধা এক্স প্রেসিডেন্ট পায়, নিরাপত্তার বিষয়টি আছে। পদত্যাগের পর মোহাম্মদ শাহাবুদ্দিনের 3 বছর 3 মাসের বঙ্গভবন জীবনের অবসান হয়েছে। এখন তিনি গুলশানের বাসায় বসে বই লিখতে চান, যেখানে স্থান পাবে আওয়ামী লীগের পতন, 5 আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমলের ঘটনাবহুল অভিজ্ঞতা, নির্বাচন ও বিএনপি সরকারের আমলের দিনগুলো। লেখালেখি করব, বই লিখবো। আর সবচেয়ে বড় লেখার জিনিসটা হলো আমার আছে 5ই আগস্ট 2024-এর পরের ঘটনাগুলা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শুক্রবার পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকেই বঙ্গভবনে আছেন সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর মধ্যে কর্মকর্তা কর্মচারীদের সাথে বিদায়ী বৈঠকও করেছেন সদ্য সাবেক রাষ্ট্রপ্রধান। রোববার বঙ্গভবন ছেড়ে গুলশানে তার নিজ বাসে ওঠার কথা। এদিকে সংসদের বাসভবন থেকে দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মেয়াদ শেষ হওয়ার প্রায় 2.25 বছর আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পদশূন্য হওয়ায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পদত্যাগের পরপরই প্রশ্ন ওঠে, বঙ্গভবন ছেড়ে কোথায় যাবেন সদ্যবিদায়ী রাষ্ট্রপতি? জানা গেছে আজকালের মধ্যেই বঙ্গভবন ছাড়বেন মোহাম্মদ শাহাবুদ্দিন। উঠবেন রাজধানীর গুলশানের নিজের ফ্ল্যাটে, যেখানে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে, বাড়ানো হয়েছে নিরাপত্তাও। এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণের পরও স্পিকারের জন্য নির্ধারিত সরকারি বাসভবনেই রয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নিয়ন্ত্রণ নিয়েছে পিজিআর এসএসএফ। নিজ বাসভবনে অবস্থান করলেও বঙ্গভবন থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি। পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক আলোচনা। বিএনপির নীতি নির্ধারণী ফোরামে নতুন প্রেসিডেন্টের বিষয়ে আলোচনার কথা জানিয়েছেন দলটির মহাসচিব। বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, বিএনপির ডিসিশন হবে, এরপরে জানতে পারবেন। দলের ভিতরে থেকে হবে না বাইরে থেকে হবে, এটা তো আপনাকে বলতে পারবো না, কারণ আমাদের কোনো মিটিংই হয়নি তো এখনো। প্রায় একই বক্তব্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীরও। বললেন, দলের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে কে হবেন নতুন রাষ্ট্রপতি। কে রাষ্ট্রপতি হবেন এটা তো পার্টির উদ্বোধন যে ফোরাম, সেই ফোরামের সিদ্ধান্ত, সেটা তো আমি এখনো জানতে পারিনি। তারা নেবেন, যখনই নেবেন আপনারা বুঝতে পারবেন। আপনারা তো অনেক ঘটনা আগেই জেনে যান। রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম শোনা গেলেও জাতীয় সংসদের ভোটেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। সেই নির্বাচনের দিকে বর্তমানে সব মহলের নজর। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।
এতদিন সংবিধানের 51 অনুচ্ছেদ অনুযায়ী সুরক্ষিত ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তবে রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই বাছাই করা হবে বলে আইনমন্ত্রী জানিয়েছেন। রাজধানীতে এক সেমিনারে মন্ত্রী জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 24 অক্টোবর পর্যন্ত সময় থাকায় সংসদের বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন হবে না। এ সময় শাপলা চত্বর হত্যাকাণ্ডে সোমবার থেকে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে বলে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন। অসুস্থতার কথা উল্লেখ করে শুক্রবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর এ নিয়ে দেশ জুড়ে আলোচনা তুঙ্গে। কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি, কবে ঘোষণা আসবে নতুন রাষ্ট্রপতির নাম, তা নিয়ে আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ চলছে। তবে এবার এ নিয়ে মুখ খুলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশের চরিত্র বদলে দেয় সেরকম। শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার লঙ্ঘন এবং ভুক্তভোগীদের ন্যায় বিচার প্রাপ্তি বিষয়ক সেমিনারে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। জানান, রাষ্ট্রপতি থাকাকালীন সংবিধানের 51 অনুচ্ছেদ অনুযায়ী সুরক্ষিত ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন তার বিরুদ্ধে দায়ের থাকা মামলাগুলো সময় মতো যাচাই বাছাই করা হবে। 24 অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে, সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু 60 দিনের মধ্যে আমাদের 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে, আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। আগামী ক্যাবিনেটে 133টি অধ্যাদেশ এবং গুম প্রতিরোধ বিষয়ক অধ্যাদেশের বিষয়গুলো তোলা হবে বলেও বক্তব্যে স্পষ্ট করেছেন মন্ত্রী। বলেন, 2009 থেকে 2024 সাল পর্যন্ত যে কোনো রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়ে কাজ করছে সরকার। তবে রাজনৈতিক হলেও কোনো ধর্ষণ মামলা প্রত্যাহার করা হবে না। মানবাধিকার কমিশন আইন সংক্রান্ত যে বিলটা আমরা নিয়ে এসেছি 133টা অর্ডিন্যান্সের মধ্যে, সেখানে আমরা বলেছি আরো বেশি অধিকতর যাচাই বাছাই করে উইল কাম ব্যাক। গুম প্রতিকার ও প্রতিরোধ সংক্রান্ত আইন, এই দুইটা আইনই আরো বেশি অধিকতর যাচাই বাছাই করে আমরা এখানে উইল কাম ব্যাক হিয়ার। আমরা টাইম ঠিক করেছি 2009 থেকে 2024 পর্যন্ত। এই সময়কার যে কোনো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা আমরা প্রত্যাহারের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ সময় চিফ প্রসিকিউটর জানান, আগামী সোমবারই শাপলা চত্বর হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। আমাদের রিপোর্ট প্রস্তুত করা হয়েছে, রিপোর্ট আমার কাছে সাবমিট করেছে। আগামী সোমবার দিন আমি বাদী হয়ে ফরমাল চার্জ ইনশাআল্লাহ আমি দাখিল করব এবং আগামী সোমবার থেকে এটা ফরমাল বিচার কার্য শুরু হবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সংবিধান মেনে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, এমনটাই বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির 36তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে অংশ নেন তিনি। বলেন, স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে দলের ভেতর থেকে রাষ্ট্রপতি হবেন নাকি বাইরে থেকে। আরও বলেন, আওয়ামী লীগ বারবার এই দেশকে ধ্বংস করেছে, আর বিএনপি ক্ষমতায় এসে সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে শুরু করেছে। বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে, বিএনপি ডিসিশন হবে, এরপরে জানতে পারবেন। দলের ভিতরে থেকে হবে না বাইরে থেকে হবে, এটা তো আপনাকে বলতে পারবো না, কারণ আমাদের কোনো মিটিংই হয়নি তো এখনো। জুলাইকে বাদ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। রাজধানীতে মহাখালীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম এমন মন্তব্য করে বলেন, ফ্যাসিস্টের সময় যে সকল সেনা কর্মকর্তা অবহেলিত বঞ্চিত হয়েছেন তাদের সকলের অধিকার ফিরিয়ে দিতে সরকার বদ্ধপরিকর। ফিরে দেখা জুলাই অভ্যুত্থান 2024 শীর্ষক এক বিশেষ স্মৃতিচারণ ও স্মরণ সভার আয়োজন করেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানে শহীদ মীর মুগ্ধের ভাই স্মৃতিচারণ করে বলেন, জুলাই বিপ্লবে হতাহতদের পরিবারের পাশে থাকা রাষ্ট্রের দায়িত্ব। শহীদদের প্রত্যাশার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুরোধ করছি সরকারের কাছে এবং এই দেশের সকল নাগরিকদের কাছে, আপনারা যেভাবে জুলাইতে সকল কিছু নিয়ে নেমে এসেছিলেন, আপনারা আবারও সকল কিছু নিয়ে নেমে আসেন এই শহীদ পরিবার এবং আহতদের পাশে দাঁড়ানোর জন্য। জুলাই স্মৃতিস্তম্ভ তৈরি করার ব্যাপারে একটা পদক্ষেপ নেবেন, যেখানে আমরা প্রতি বছর সেখান থেকে আমাদের এই জুলাইয়ের অনুষ্ঠান আমরা শুরু করতে পারি।
স্মৃতিচারণ অনুষ্ঠানে রাও ক্লাবের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হক হিংসা বিদ্বেষ বাদ দিয়ে একসাথে দেশ গড়ার আহ্বান জানান। আমাদের এই জুলাই, এটার যে মহিমা, এটার যে কৃতিত্ব, সেটা যদি আমরা বুকে পিঠে ধারণ করতে না পারি, জাতিতে বারবার জুলাই ফেরত আসবে। অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর AKM শামসুল ইসলাম বলেন, জুলাই চেতনা কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। আমরা অঙ্গীকারবদ্ধ এবং সর্বোচ্চ চেষ্টা করছি যাতে এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যে রাষ্ট্রের দিকে তাকিয়ে কেউ অঙ্গুলি তোলার আগে 10 বার চিন্তা করবে, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা যাতে তৈরি করতে পারি, এমন একটা প্রতিরক্ষা ব্যবস্থা যাতে তৈরি করতে পারি। 2024 সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে তথ্যচিত্র প্রদর্শন করা হয়। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে নতি স্বীকার করল মোদী সরকার। শনিবার পদত্যাগ করলেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সামাজিক মাধ্যমে এক চিঠি পোস্ট করে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন এবং তার দাবি দেশবিরোধীরা যাতে শিক্ষার্থীদের আন্দোলনের ফায়দা নিতে না পারে তাই নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। এর আগে শনিবারও যন্তর মন্তরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। আরও কয়েকটি রাজ্যে ছিল প্রতিবাদ কর্মসূচি। বিহারে শিক্ষার্থীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয় পুলিশের। জনদাবি আর বিক্ষোভের সামনে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। যন্তর মন্তরে আন্দোলনরতদের এই উল্লাসই তা আবারও প্রমাণ করল। বিজয়ের হাসি আন্দোলনে নেতৃত্ব দেওয়া অভিজিৎ দীপকে সহ অন্যদের মুখে। দুদফা আলোচনা আর মোদির একের পর এক ভিডিও বার্তার পরও যখন অনড় আন্দোলনরত শিক্ষার্থীরা, তখন নতি স্বীকার করতে বাধ্য হল ভারতের কেন্দ্রীয় সরকার। অবশেষে তৃতীয় দফার আলোচনা শুরুর আগেই পদত্যাগপত্র জমা দিতে বাধ্য হয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সরকারের চোখ রাঙানিকে ভয় না পাওয়ার ফল মিলেছে দাবি আন্দোলনকারীদের। দেশে যদি হিন্দু মুসলিম রাজনীতি না থাকে, যদি কেবল ইস্যুভিত্তিক রাজনীতি হয়, তবে বড় বড় ক্ষমতার আসন কেঁপে উঠবে। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এটি প্রমাণ করে যে যদি আপনি ভয় না পান এবং এই সরকারের কাছে মাথা নত না করেন, তবে আপনি যে কারো পদত্যাগ আদায় করে নিতে পারবেন। সামাজিক মাধ্যমে এক চিঠি পোস্ট করে আকস্মিক এই পদত্যাগের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী, যেখানে দাবি করেন যন্তর মন্তর ও সারা দেশের পরিস্থিতির সুযোগ যাতে দেশবিরোধীরা নিতে না পারে সেটি নিশ্চিতেই সরে দাঁড়িয়েছেন। বলেন জাতিকে ঐক্যবদ্ধ রাখতে এবং শিক্ষার্থীরা যাতে আইনি জটিলতায় না পড়ে সে কারণেই প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছেন পদত্যাগপত্র। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এখন নিট পরীক্ষার কারণে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, সব FIR প্রত্যাহার এবং হামলা চালানো পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্সের ক্ষমা দাবি ককরোচ জনতা পার্টির। এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা শনিবারও যন্তর মন্তরে অব্যাহত রাখে অবস্থান কর্মসূচি। সরকারের সাথে আলোচনায় রাজি হলেও আগেই স্পষ্ট করে অবস্থান। জানায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া যে কোনো আলোচনাই হবে অর্থহীন। শনিবার দিল্লি ছাড়াও আরও কয়েকটি রাজ্যে হয়েছে বিক্ষোভ। বিহারে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে হয় ব্যাপক সংঘর্ষ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মেজবাউল আজিম। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, বাহিনীর আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। এ সময় প্রধানমন্ত্রী নৌবাহিনীর পেশাদারিত্ব ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সফলতা কামনা করেন। জবাবে নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা ও আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। কোনো ধরনের টেস্ট পরীক্ষা হয় না সরকারি এক স্বাস্থ্য কমপ্লেক্সে, এমনকি ল্যাবের সরঞ্জামও সব নেই, অথচ বছর বছর কেনা হয়েছে পরীক্ষার রিএজেন্ট। হাসপাতালে বন্ধ অপারেশন থিয়েটারও নিয়ম নীতির তোয়াক্কা না করে হাসপাতালের সীমানা প্রাচীর ঘেঁষেই ব্যক্তিগত ডায়াগনস্টিক সেন্টার খুলেছেন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা, আর সেখানেই সব রোগ নির্ণয়ের পরীক্ষা হয়। বলছি মোরেলগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কথা। বাগেরহাট ঘুরে এসে রিপোর্ট করেছেন সহকর্মী হাসান মিসবা, ছবি তুলেছেন আরেক সহকর্মী জিহাদ ইসলাম, আর সাথে ছিলেন বাগেরহাটের সহকর্মী ইয়ামিন আলী। 5 লাখ মানুষের উপজেলা মোরেলগঞ্জ, 16টি ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষের স্বাস্থ্যসেবার দায়িত্ব এই স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর। হাসপাতালের 2য় তলায় একটি কক্ষে লেখা স্যানিটারি ইন্সপেক্টর।
তালা খুলে ভেতরে গিয়ে দেখা গেল ল্যাবের কিছু যন্ত্রপাতি। ছোট্ট এই কক্ষেই ল্যাব বসানোর প্রস্তুতি চলছে। এখানে হাসপাতালে একটা ল্যাব অবশ্যই দরকার, এবং ল্যাব যখন ছিল মানুষ অনেক উপকৃত হয়েছে, এখন হয়তো সে থেকে মানুষ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ল্যাব না থাকলেও হাসপাতালের ফ্রিজে পাওয়া গেল কিছু রিয়েজেন্ট। কোনোটির মেয়াদ প্রায় শেষ, আর কিছু নতুন কেনা। খোঁজ নিয়ে দেখা গেল সবশেষ 2,43,000 টাকার রিয়েজেন্ট কেনা হয়েছে। আর অনেক রিয়েজেন্টের মেয়াদ শেষ বলে দাবি করলেও সেগুলো দেখাতে পারেননি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। সেই রিয়েজেন্টগুলো কোথায়, সেই প্রশ্ন আমরা করেছিলাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামাল হোসেনকে। তিনি বলেছেন এই ভবনে সেগুলো আছে, আমরা দেখতে চাইলে 2 দিন এসেও তিনি সেটির তালা খুলে দেননি। তার মানে কি রিয়েজেন্টগুলো কি এর ভেতরে নেই? ভবনের তালা খুলে না দিলেও জানালা দিয়ে দেখা যায় এই কক্ষে লাখ লাখ টাকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ। এর মধ্যে আছে অ্যান্টিবায়োটিক সহ অনেক জীবন রক্ষাকারী ওষুধও আছে। এনসিডি কর্নারের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং শিশুদের মেডিসিন। অথচ এই হাসপাতালে ওষুধ না পাওয়ার অভিযোগও করেছেন অনেক রোগী। শুধু প্যাথোলজি নয়, অন্য কোনো পরীক্ষাও হয় না এই হাসপাতালে। আবাসিক চিকিৎসকের কক্ষে ঢেকে রাখা হয়েছে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন। হয় না ইসিজি, এক্স-রে সেবাও বন্ধ 10 বছর ধরে। আপনার একটা উপজেলা যেখানে প্যাথোলজি টেস্ট হয় না, যেখানে এক্স-রে হয় না, যেখানে প্যাথোলজি যদি না থাকে, অপারেশন হয় না, আপনি নিশ্চয়ই উপজেলা কর্মকর্তা হিসেবে অনেক বড় ব্যর্থ। যে না, এর অনেক আগে থেকেই এটা চলে না। 50 শয্যার এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন রোগী আসেন 300 থেকে 350। ভর্তি রোগী 20 জন। তাহলে তাদের পরীক্ষা নিরীক্ষা হয় কোথায়? ব্লাড নিতে কইছে, সেই চিত করিয়া নিয়ে এই যে দিতে কইছে, হারা পরীক্ষা করাই দেবে। হ্যাঁ, ওই কামাল এই যে হ্যাঁ ইনফেকশন হয়েছে পেটে। টেস্ট কোথায় করাইছেন? করাইছে কামাল স্যারের দ্বারা। কামাল স্যারের টেস্ট করাইয়া এরপর যে এই স্যালাইন মিলাইন হেরা দিয়েছে সব ডাক্তাররা, এই ডাক্তাররা। আপনারা ভুল কনসেপ্টে আছেন, আমার ক্লিনিক না, ক্লিনিকটা অন্যদের। আমি শুধু একটা রুম ক্লিনিকের ব্যবহার করি আমার চেম্বার হিসাবে। আমার ক্লিনিক বলে যেটা শুনছেন সেটা সঠিক না। নদীর নাম পানগুছি। এই নদীর পাড়েই মোড়েলগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। এই হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসেন তাদেরকে নদী ও দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে হয়। আর এরপর যখন তারা শোনেন এখানে কোনো ধরনের টেস্টই হয় না, তখন তারা ভোগান্তিতে পড়েন। কিন্তু কেন আসলে টেস্ট হয় না, সেই বিষয়টি অনুসন্ধান করা যাক। এই স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই একটি বাড়ির ফটক। গলি ধরে এগিয়ে গেলে ভেতরে কিছু মানুষের দেখা পাওয়া যায়। পরে জানা যায় এটি একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। নাম লেখা নেই কোথাও। চিকিৎসকের অপেক্ষায় অনেক রোগী, অনেকের অপেক্ষা 5 থেকে 6 ঘন্টা। সরকারি হাসপাতালেই তো দেখাইতে পারেন, এখানে কেন আসছেন? দেখাই না, সেখান থেকে বাচ্চা সুস্থ হয় না, আর এই জায়গায় দিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওই হাসপাতালে ওষুধ নিচ্ছি, আমার ডাউন আছে, এই ব্যথা কমে না। এই ডায়াগনস্টিকে জরুরি সব টেস্টই হয়। আমাদের উপস্থিতির কারণে ল্যাবের সবাই গা ঢাকা দেয়। কর্মচারীরাও নিজেকে রোগী পরিচয় দেন। এই ক্লিনিকের মালিক কে? আমরা রোগী, আমরা মালিক জানি। কিছুক্ষণ পর এলেন চিকিৎসক, আর তিনি মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেই প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কামাল হোসেন মুফতি। এই প্রতিষ্ঠানের মালিককে তা জানতে চাইলে ক্ষেপে যান তিনি। আমার ক্লিনিক না, আমার ক্লিনিক না, আমার ক্লিনিক না। এক পর্যায়ে তার কর্মচারী ও ভাড়াটে লোক দিয়ে মব তৈরি করেন, উস্কে দেন রোগীদেরও। দেখেন, এই ব্যক্তি সরকারি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী ফারুক হোসেন। সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও করতে থাকেন, যা পরে মিথ্যা তথ্য দিয়ে আপলোড করা হয় অনলাইনে। জানা যায় এই প্রতিষ্ঠানের নাম ফ্যামিলি হেলথ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। নিজেকে আড়াল করতেই লাইসেন্স করা হয়েছে ডাক্তার কামালের ভাই জাকির হোসেন মুফতির নামে। তবে ফোন নম্বর ও ইমেইল অ্যাড্রেস দেওয়া হয়েছে ডাক্তার কামালের। লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে 2 বছর আগে। আমার সাথে ওর যখন ডিভোর্স হয়ে গেল, দেন এই জন্যে ও ভাইয়ের নামে দিছে, বাট হওয়ার কথা ছিল আমার নামে। ওরা ছিল 3 ভাই, বড় ভাই মারা গেছে, উনি জাকির হোসেন মেজো ভাই, আর ডাক্তার কামাল হচ্ছে ছোট ভাই।
একটি উপজেলায় অবৈধ হাসপাতাল ডায়াগনস্টিক আছে কিনা তা দেখার অন্যতম দায়িত্ব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার, কিন্তু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিজের প্রতিষ্ঠানেরই লাইসেন্সের মেয়াদ নেই। কাগজপত্র যদি সঠিক না থাকে এটা আমরা তদন্ত করে দেখব এবং আমরা ব্যবস্থা নেব। শুনেছি উনি অফিসকালীন সময় প্র্যাকটিস করেন এবং ওনার MSR এর মালামাল কিনা নিয়েও কিছু ঝামেলা থাকতে পারে। এখানেই শেষ নয়, ডাক্তার কামালের বিরুদ্ধে অভিযোগ হাসপাতালের কোয়ার্টারে বসেই 400 টাকা ভিজিট নিয়ে রোগী দেখতেন, অস্ত্রোপচার করেও নিতেন টাকা। কটায় রোগী আসতো? সকাল 6টা থেকে ও রোগী দেখতো 10টা পর্যন্ত। তো 10টার সময় তো অফিসে যেতে হবে, তখন কি করতো, যারা মনে করেন যে টাকা দিয়ে দিছে প্রেসক্রিপশনগুলো নিয়ে হসপিটালে যে ওগুলো ছেড়ে দিত। আর ওখানেও যদি হসপিটালেও যদি রোগী দেখাইতে চাইতো, তারা ওই যে পিয়নের কাছে টাকা দিয়ে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে চলে যেত। আমরা প্রথম যাইয়ে হসপিটালে পাইছি, ওনারে সরকারি হসপিটালে পাইছি, এই জায়গায় ভিজিট দিয়ে আমরা দেখাইছি। কত ভিজিট? 400 টাকা ভিজিট। কইছে একটাই অপারেশন হইবে, এ জায়গায় আমার অপারেশন 3টাই করছে, 1500 টাকা লাগছে। হসপিটালে ভর্তি দিয়েছে, কোনো ওষুধ সাপ্লাই নেই। তারপর শুনলাম যে কামাল স্যার 600 টাকা ভিজিট নিয়ে 2টার সময় দেখবে। কোথায় দেখে? এই যে তার বাসার দোতলায়। দোতলায় নাকি, আমি তো আসিনি কখনো। আমরা অনেক রোগীর দেখা পেয়েছি যে রোগীরা এই পথ ধরে এই ভবনটিতে যান, যেটি এই স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষ। এই স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কামাল হোসেন তিনি এখানে বসেন। এই জায়গাটিতে তিনি সরকারি অবকাঠামোতে বসেই ভিজিট নিয়ে রোগী দেখে থাকেন। জানা গেছে, মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিম যমুনা ফিরে আসার পর তড়িঘড়ি করে কিছু পরীক্ষা নিরীক্ষা চালু করেন ডাক্তার কামাল। সেগুলো আবার কিছু গণমাধ্যমে ফলাও করে প্রচারও করেন। প্রশ্ন উঠেছে, তাহলে সেই পরীক্ষা আগে কেন তিনি চালু করেননি? হাসান মিসবাহ, যমুনা নিউজ, মোরেলগঞ্জ, বাগেরহাট। এদিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক সফর করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকাল 11টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন মন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কক্ষ, বাসভবন, স্টোর রুম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল হোসেন মুফতি পরিচালিত বেসরকারি ক্লিনিক তারা পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের বিভিন্ন পরিত্যক্ত ভবন, এমনকি শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধের স্তূপ পাওয়া যায়। চিকিৎসকদের স্বেচ্ছাচারিতা, হাসপাতালে সেবা না দিয়ে ক্লিনিকে রোগী দেখা সহ বেশ কিছু অনিয়মেরও প্রমাণ পাওয়া যায়। অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিষয়ে ঢাকায় ফিরে ব্যবস্থা নেওয়া হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। অতীতের উদাহরণ দিয়ে লাভ নেই, সারা বাংলাদেশে স্বাস্থ্য সেবাটা আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আমরা চাই না কোনো মানুষ বিনা চিকিৎসা মারা যায়। আমরা চাই আমাদের গরিব, নিরীহ, মেহনতি মানুষগুলি আমাদের যতটুকু ফ্যাসিলিটিজ আছে তার ভিতরে তারা সেবা পায়। আজও রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস না থাকায় চালকরা পড়েছেন ভোগান্তিতে। বিভিন্ন স্টেশনেই ঝুলছে গ্যাস নেই লেখা সাইনবোর্ড। কিছু জায়গায় সিএনজি মিললেও চাপ কম, গ্যাস সংকটে ট্রিপের সংখ্যা কমে গেছে বলে চালকরা জানিয়েছেন। ফিলিং স্টেশনগুলোর পাশাপাশি ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক গ্রাহকদেরও। 2-3 ঘন্টা অপেক্ষার পর মিলছে গ্যাস। চাপ কম থাকায় সিলিন্ডার ফুল করা যায়নি। চালকরা জানালেন তারপরও স্বস্তি, কারণ অনেক সিএনজি ফিলিং স্টেশন পুরোপুরি বন্ধ। তাই যতটুকু গ্যাস মিলেছে সেটাই বাড়তি পাওনা। গ্যাসে চালাই, রাত্রে সিরিয়াল দিয়ে 7.5 লাগে গ্যাস নিতে। রাতে যেটুকু দেয় ওইটা দিয়ে দিনে চালাই। এই তামাক চালাইলাম, মোটামুটি কয়েক টাকা হয়েছে, এখন বাসায় চলে যাই। আজও রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস না থাকায় ভোগান্তিতে পড়েছেন চালকরা। বিভিন্ন স্টেশনে ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড। গ্যাস না থাকায় গাড়ির চাকা চলছে না, আয় কমে নেমেছে অর্ধেকে। 7টার সময় যে এইমাত্র আসলাম, সারা গাপ তৈরি করে কোথাও পাইনি। মানে গাড়ি চালানো যে কষ্ট, তার সাথে গ্যাস নেওয়া বেশি কষ্ট। তবে ফিলিং স্টেশনের স্টাফরা জানালেন রাত 12টার পর থেকে গ্যাসের প্রেসার ভালোই থাকে। একদম ভোর পর্যন্ত তারা সিএনজি সরবরাহ করতে পারছেন। সারা রাত চাপ ছিল, সারা রাত ছিল, থাকলেও পুরা না, এই চলার মতো আর কি, পুরা ছিল না। মেশিন ঘুরে, কারেন্ট পড়ে, কোম্পানিরও লস হয়। তো চাই যে এইভাবে যাতে সমাধানটা হোক, আমরা এটাই চাই। আর এই সংকট কেবল রাজধানীতে নয়, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার সহ আশপাশের প্রায় অধিকাংশ ফিলিং স্টেশনের একই চিত্র। ঘন্টার পর ঘন্টা অপেক্ষাও মিলছে না গ্যাস। চালকদের ভোগান্তি চরমে। ঢাকার বাইরেও আপনার যে গ্যাস আছে তাও না,
ঢাকার বাইরেও এরকম আর সিরিয়াল ধরে গ্যাস নেওয়া লাগে। আগেও গ্যাসের প্রেসার ভালো ছিল না আর কি, মোটামুটি ছিল, এখন একদম বেশি পরিস্থিতি খারাপ। 600 টাকার গ্যাস যেখানে ঢুকবে এখানে 200-250 টাকার গ্যাস ঢুকতেছে। ফিলিং স্টেশনগুলোর পাশাপাশি ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক গ্রাহকদেরও। চুলাতে গ্যাস না থাকায় ঘরেও অশান্তি। বাসা বুঝার মেহমান আইসে, কালকের থেকে মাটির চুলায় রান্নাবাড়ি করতেছি, মেহমান বিদায় করলে গো, এটা কি সরকার বোঝে না? সরকারের কাছে আশু এ সমস্যার সমাধান চাইলেন সবাই, অন্যথায় জীবনযাপন আরও দুর্বিষহ হয়ে পড়বে জানান তারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহারের জটিল জ্ঞান আয়ত্ত করতে না পারলে তা বুমেরাং হতে পারে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেছেন, এআইয়ের ব্যবহার এবং সেই জটিল জ্ঞান অর্জনই এখন বড় চ্যালেঞ্জ। সকালে রাজধানীর একটি হোটেলে গ্লোবাল কনফারেন্স এআই লিডারশিপ এবং ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ডের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আয়োজনে তিনি বলেন, যৌথভাবে শিক্ষা ও তথ্য ব্যবস্থাপনা এআইকে বন্ধু হিসেবে কাজে লাগানো গেলে দেশ আরও এগিয়ে যাবে। তথ্যমন্ত্রী বলেন, এআই নিয়ে নতুন উদ্ভাবন উদ্যোগ দরকার। বিজ্ঞান শিক্ষাসহ নানা গবেষণাতেও ভূমিকা রাখতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। Now, civilization will go hand to hand with the human being and artificial intelligence. So, in this world, civilization has now two players. One is the human being, another is the artificial intelligence. We must have to know how we will handle this ecosystem. সীমান্তে আবারও পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ঝিনাইদহের মহেশপুর ও দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে 15 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে সীমান্ত এলাকার বাসিন্দাদের সাথে নিয়ে এই অপতৎপরতা ব্যর্থ করে বিজিবি। মাঝখানে কিছুদিন বিরতি দিয়ে আবারও শুরু হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতা। সীমান্ত এলাকার মানুষ যখন ঘুমিয়ে সেই সুযোগে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির বাধায় পণ্ড হয়ে যায় সেই চেষ্টা। ভোরে নীরবতা ভেঙে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা সীমান্ত দিয়ে 6 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিজিবি। সীমান্তে অবস্থান নিয়ে বিএসএফকে বাধা দিলে পুশিনের চেষ্টা ভেস্তে যায়। পরে ওই 6 জনকে শূন্যরেখার ভারতের অংশে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। এখানে 4টে ছেলে এবং 2টা নারী সহ এখানে আসছিল। এসে এখানে 5-6 ঘন্টা ছিল। থাকার পরে তারা পাকরাইল গ্রামের লোকজন এবং বিডিআর থাকার ইয়েতে তাদের ওই দিকে পাঠাই দেওয়া হয়েছে। অনেকদিন আমাদের এখানে বন্ধ ছিল, 6 জন লোক পার হয়ে আইছে। আসার পরে আমরা এখানে তাদের বিডিআর ছিল, আমরা ছিলাম, তাই কি আমরা ঘুরত দিয়েছি। বিএসএফের যে পুশিনের এই তৎপরতা, এই ব্যাপারে বিজিবি অর্থাৎ আমরা সবসময় অত্যন্ত প্রতিরোধ করার জন্য অত্যন্ত তৎপর অবস্থায় রয়েছি এবং আমাদের গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি রয়েছে। একই ধরনের ঘটনা ঘটেছে দিনাজপুরের বিরামপুর সীমান্তেও। ভোরে খেয়ার মাহমুদপুর সীমান্ত দিয়ে 9 জনকে এদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থান নেন। তাদের বাধার মুখে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। পরবর্তীতে ভুক্তভোগীদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়। ইন্ডিয়ার মহিলা ওই দিক থেকে ওরা পার করে দিছে, আমরা তো জানি না। আমার বাংলাদেশের বিডিআররা তো ছাড়ে দিবে না, আটকাইছে। ভারত থেকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, 9 জন সদস্য, টোটাল 9 জন সদস্য। তখন আমরা স্থানীয় সূত্রে খবর পাই। খবর পাওয়ার পরে গ্রামবাসীরা সবাই মিলে আমরা একত্রিত হয়ে জায়গায় তারপর পুশিন ঠেকে দিই। অবৈধ পথে এরা আসবে না এবং আসতে দিবও না। বিএসএফ ওনাদেরকে নিয়ে আসছে, আর আমাদের বাংলাদেশের যারা দেশপ্রেমিক জওয়ান যারা রয়েছে তারা সেটাকে প্রতিহত করার চেষ্টা করছে এবং প্রতিহত করছে। সীমান্ত পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে বিজিবি। যে কোনো পুশিন চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে বাহিনীটি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। কাফরুলে গুলি করে যুবদল কর্মী হত্যার ঘটনায় সন্দেহভাজন 4 জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি, যার মধ্যে চঞ্চল নামের এক শুটার রয়েছে। এ ঘটনায় কাফরুল থানায় মামলা করেছে নিহত ইউসুফ আলীর পরিবার। থানার ওসি জানান, কিলিং মিশনে অংশ নেন ভাড়াটের শুটাররা। শুক্রবার রাত 11টার পর মিরপুর 13 নম্বরের শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের গলিতে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে সন্ত্রাসীরা। গোলাগুলিতে নিহত হন যুবদল কর্মী ইউসুফ আলী। এ ঘটনায় 2 জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুর দাবি, মূলত তাকে হত্যা করতেই ভাড়াটে ও পেশাদার খুনিদের আনা হয়েছিল। এর পেছনে থাকতে পারে রাজনৈতিক কোন্দল ও আসন্ন কাউন্সিলর নির্বাচন। ওদের 4 জনকে হায়ার করে আনা হয়েছে। কোথা থেকে? ঝিনাইদা থেকে। আসলে ভাইয়া কোনো কোন্দল নাই, আমি কারোর সাথে কোনো কোন্দলে জড়াই নাই। এখন আপনি কি কোন্দল ভাবতেছেন কিনা আমাকে, আপনি আমাকে ডার্টি ভাবতেছেন কিনা বা পথের কাটা ভাবতেছেন কিনা, আমি তো আসলে জানি না এটা। বাট আমি তো ফ্রেশ, আমি তো আপনাকে কাটা ভাবি নাই কখনো। প্রত্যক্ষদর্শীরা বলছেন কমপক্ষে 4 জন শুটার কিলিং মিশনে অংশ নিয়েছিল, যার মধ্যে ঘটনাস্থল থেকে চঞ্চল সহ 5 জনকে আটক করেন স্থানীয়রা। দেখলাম গোলাগুলি হইলো, গোলাগুলি হওয়ার পরে এই সবজি বেচে হ্যাঁ মাথায় গুলি লাগছে, মাথায় একজনের সাইপে ধরছে, রক্ত পড়তেছে। তারপরে কিছুক্ষণ পরে ওনারে মেডিকেলে নিয়ে গেছে। 2 জনের কাছে পিস্তল ছিল, ওনারা যে আটকাইছে উনি আবার এমনি কোমরে ধরছে পাচ্চা করে, উনি আর বুঝতে পারে না যে ও বাইর করে শুট করে দেবে, মানে ও ডাইরেক্ট বাইর করে ডাইরেক্ট এখানে শুট করছে। পুলিশ বলছে হত্যার ঘটনায় ইউসুফের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। পেশাদার কিলার তো কারো পক্ষ হয়ে কাজটা করে থাকতে পারে, যেহেতু অনেক ধরনের তথ্য আমাদের কাছে আসতেছে, আমরা এগুলো তদন্ত করতেছি। হত্যার ঘটনাটা কি, কেন গোলাগুলিটা হয়েছে, এই বিষয়টা আমরা পরিষ্কার হইতে পারি না। এদিকে ঘটনার পর ফেসবুকে দেয়া এক পোস্টকে কেন্দ্র করে আবির নামে এক ছাত্রদল নেতাকে পিটিয়ে থানায় সোপর্দ করেছে যুবদলের নেতাকর্মীরা। আবির কাফরুল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির দেওয়ান জনির রাজনীতির সঙ্গে যুক্ত। সকালবেলা বাসা থেকে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত পাও ভেঙে নির্মমভাবে এই থানায় দিয়ে গেছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং বেসরকারি টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে DRU মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় সভায় চিফ রিপোর্টার এবং অ্যাসাইনমেন্ট এডিটররা সাংবাদিকদের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। বক্তারা বলেন, সাংবাদিকতার মানোন্নয়ন দরকার, এজন্য বেতন কাঠামো ঠিক করা প্রয়োজন। ভুঁইফোড় নানা সংবাদ মাধ্যমের জন্য সাংবাদিকদের আত্মমর্যাদা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। এসব সমস্যা সমাধানে DRU কাজ করবে বলেও জানান তারা। বলেন, দুর্নীতিবাজরা মিডিয়ার মালিক হওয়ার ফলে সাংবাদিকতার মান খারাপ হচ্ছে। এ সময় DRU এবং সাংবাদিকদের মধ্যে সমন্বয় রেখে একসাথে সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করার আহ্বান জানানো হয়। প্রত্যেকেই জানি যে আসলে আমাদের চারপাশে প্রচন্ড পরিমাণে ভুইফোড় সাংবাদিক আছে, কিন্তু এই ভুইফোড় সাংবাদিকদের দৌরাত্ম্য থামাবে কে? আমাদের সময় এসেছে ভালো মানুষগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে, একত্রে থাকতে হবে, এবং এই যে সমাজের যে ঝামেলাগুলো সেগুলো দূর করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। রফতানির ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প গড়ে তোলা এখন আর বিকল্প নয়, বরং কৌশলগত বাধ্যবাধকতা বলে জানিয়েছেন DCCI সভাপতি তাসকিন আহমেদ। শনিবার রাজধানীর মতিঝিলে রফতানি শিল্পে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের উন্নয়ন বিষয়ক সেমিনারে তিনি বলেছেন, কেমিক্যাল খাতে আমদানি নির্ভরতা কমানো গেলে রপ্তানি বহুমুখীকরণ, উৎপাদন ব্যয় হ্রাস, বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়বে। এ সময় বক্তারা শুল্ক সংস্কার, কেমিক্যাল শিল্প পার্ক ও গবেষণায় বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন। বলেন, আমদানি নির্ভরতা কমাতে নীতিগত সংস্কার ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে হবে। নানা প্রতিকূলতার মধ্যেও যেসব কারখানা এখনও সচল সেগুলো টিকিয়ে রাখতে নিরবিচ্ছিন্ন জ্বালানি ও সরকারি প্রণোদনা দেয়া জরুরি বলে জানান DCCI সভাপতি। আমাদেরকে ট্রেড বেস থাকতে হবে, আমাদেরকে কিছু ইম্পোর্ট সাবসিকুয়েন্ট এবং এক্সপোর্ট মার্কেটের জন্য আমাদের যেতে হবে। সো দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট এরিয়া। আমাদেরও কিন্তু দায়িত্ব রয়ে গেছে অ্যাজ আ দেশের নাগরিক হিসেবে, প্রাইভেট সেক্টর হিসেবে। আমরা যদি সরকারকে এরকম, আমারও অনেক তিক্ত অভিজ্ঞতা আছে যে সরকারকে বিভিন্ন সেক্টর থেকে ভুল বোঝানো হয়। সো আমাদেরও দায়িত্ব কিন্তু অনেক দূর পড়ে যায়। ইরানে শুক্রবারও রাতভর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন আগ্রাসনে 4 জনের প্রাণ গেছে, 7 জন আহত হয়েছে। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। এ নিয়ে যুদ্ধবিরতি ভেঙে 14তম দিনে গড়ালো ওয়াশিংটন তেহরান সংঘাত। শুক্রবার ইরানের উপকূলীয় এলাকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ক্ষতিগ্রস্ত হয় একাধিক স্থাপনা। জবাবে কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ছড়ে তেহরান। জর্ডান, বাহরাইনেও অভিযানের দাবি করেছে IRGC। হামলার আশঙ্কায় আগেই সতর্কতা জারি করা হয়েছিল দেশগুলোয়। এ সময় ইরাকে ইরবিল বিমানবন্দরে ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনায় সাময়িকভাবে
ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। এদিকে হুতি বিদ্রোহী ইরানে হামলার তীব্রতা আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুমিল্লা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ সহ 7 শিক্ষককে একযোগে বদলির প্রজ্ঞাপনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকাল 11:30টার দিকে ক্যাম্পাসে কুমিল্লা সরকারি মহিলা কলেজ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা অভিযোগ করেন, কলেজটিতে এমনিতেই শিক্ষক সংকট, তার মধ্যে নতুন শিক্ষক নিয়োগ না দিয়ে একযোগে 7 শিক্ষককে বদলি করায় ছাত্রীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। আদেশ প্রত্যাহার করে দ্রুত 7 শিক্ষককে পুনর্বহালের দাবি জানান শিক্ষার্থীরা। কর্মসূচি না করার আহ্বান জানান কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসিন। গত 13 জুলাই ভারী বৃষ্টির কারণে তলির জলাবদ্ধতায় হাঁটু পানি মারিয়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে পরীক্ষা দিতে যান। বিষয়টি নিয়ে দেশে ব্যাপক সমালোচনা হয়। ঢাকেশ্বরী কালী মন্দিরে ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সম্মেলনে বক্তারা সরকারের প্রতি হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে নানান দাবি দাওয়া তুলে ধরেন। 800 বছরের পুরনো ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দিরের দখলকৃত সম্পত্তি ফেরাতে জোর দাবি জানানো হয়। একই সাথে দেবতর সম্পত্তি পুনরুদ্ধারের বিষয়টিও চূড়ান্ত সমাধান চান সনাতন ধর্মাবলম্বীরা। জাতীয় রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি উচ্চারিত হয় এই সম্মেলনে। হিন্দু মুসলিম নির্বিশেষে সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা। কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড চট্টগ্রাম বিভাগের উদ্যোগে মানবাধিকার বিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদে অনুষ্ঠিত সভায় মানবাধিকার রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনি অধিকার প্রতিষ্ঠায় করণীয় সম্পর্কে আলোচনা হয়। মানবাধিকার প্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি দল মত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার তাগিদ দেন তারা। সভায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ হাসানুল ইসলাম সহ সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহ অনেকেই উপস্থিত ছিলেন। ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে বেশ কয়েকটি সুপারিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন। সকালে প্রেস ক্লাবে বৃষ্টি নয় জলাবদ্ধতা ডুবছে ঢাকা শীর্ষক সেমিনারে বক্তারা জানান, ঢাকায় একসময় খালগুলো নদীর সাথে সংযুক্ত ছিল, এখন ড্রেনগুলো কঠিন বর্জ্যে আটকে আছে। এর ফলে পানি ঠিক মতো নিষ্কাশিত হচ্ছে না। বক্তারা বলেন, রাজুক, ওয়াসা, সিটি কর্পোরেশনের প্রত্যেকেই জলাবদ্ধতার দায় এড়িয়ে চলছে, যার ফলে বিষয়টি সময়ের সাথে সাথে আরো জটিল হচ্ছে। ঢাকায় যে কোনো মূল্যে আবারও খাল ফিরিয়ে আনা, বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন সহ নানা পরামর্শ দেন বক্তারা। আপনি যদি 1940 সালের ঢাকার ম্যাপ দেখেন আর বর্তমানের ম্যাপ দেখেন, তাহলে বুঝবেন একটি সবুজ নগরী কি করে ভয়ঙ্কর রকম কনক্রিটেড নগরীতে পরিণত হলো মাত্র অল্প কয়েক বছর। এর মধ্যে বিলুপ্ত হয়েছে খাল, প্রাকৃতিক নদী, জলাভূমি। সাইপ্রাসে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শুরু হলো ইউসিল্যান্ড সাইপ্রাস এডুকেশন এক্সপো। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা স্কলারশিপ, ভিসা নির্দেশনা সহ ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে তথ্য ও পরামর্শ পায়। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলা শিক্ষা মেলায় সাইপ্রাসে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থী অভিভাবকদের ব্যাপক সাড়া দেখা যায়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। ব্যাংকিং খাত থেকে আত্মসাৎ ও পাচার হওয়া অর্থ উদ্ধার, দায়ীদের শাস্তি সহ 11 দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কংগ্রেস ঢাকা মহানগর দক্ষিণ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ব্যাংকিং খাত আজ ইতিহাসের অন্যতম বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ব্যাংক ঋণ কেলেঙ্কারি, অর্থ আত্মসাৎ, পাচার, রিজার্ভ চুরি, শেয়ার বাজারে ধারাবাহিক কেলেঙ্কারির কারণে দেশের আর্থিক খাতের প্রতি জনগণের আস্থা নষ্ট হয়েছে। বক্তারা বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দ্রুত দেশে ফিরিয়ে এনে উৎপাদনমুখী খাতে বিনিয়োগ করতে হবে। জনগণের আমানতে নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংকিং খাতের প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই ছিল আজকে সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।